সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কয়েকদিন যাবৎ সালোক সংশ্লেষণ এবং শ্বসন পড়তেছি। তারই ধারাবাহিকতায় গত দিনও আমরা শ্বসন পড়েছি। সেটা ছিল সবাত শ্বসন। তোমরা জানো যে শ্বসন দুই ধরনের হয়, সবাত শ্বসন ও অবাত শ্বসন। সবাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে হয়, সেটা আমরা গত দিন ও তার আগের দিন ডিটেলস আলোচনা করেছি এবং সেখানে দেখেছি যে এখনও গ্লুকোজ কিভাবে জারিত হয়ে সাইটোপ্লাজমে এবং মাইটোকন্ড্রিয়ায় চারটি ধাপে জারিত হয়ে এখনও গ্লুকোজ থেকে 38টি এটিপি উৎপন্ন হয়েছিল। তো আজকে আমরা পড়ব অবাত শ্বসন। তো অবাত শ্বসন আমরা সেদিন বলেছিলাম যে অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয়, অর্থাৎ এই ধরনের শ্বসনে গ্লুকোজ জারিত হতে অক্সিজেনের প্রয়োজন হয় না। তো কোন কোষে এই ধরনের শ্বসন হয়? ব্যাকটেরিয়া কিছু অবাত অর্থাৎ অবায়বীয় ব্যাকটেরিয়া আছে। এটা কি আসলো দেখতো? কিছু অবায়বীয় ব্যাকটেরিয়া আছে। আবার উচ্চ শ্রেণীর জীবের, যেমন আমাদের দেহের কিছু পেশি কোষ আছে, সেখানে হয়। আমরা পরে বলবো যেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় পেশি কোষে। তো অবাত শ্বসন আমরা তাহলে সংজ্ঞা বলতে পারি যে শ্বসনে অক্সিজেনের প্রয়োজন হয় না, অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে তোমার গ্লুকোজ, এই যে আমরা দেখাচ্ছি, গ্লুকোজ জারিত হয়ে ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড এবং এটিপি উৎপন্ন হয়। 2 এটিপি এক অণু গ্লুকোজ থেকে। আমরা এখানে এক অণু গ্লুকোজকে মিন করছি, এক অণু গ্লুকোজ। তো এই শ্বসনের তোমার অবাত কিছু জীব, যারা বললাম যে অবায়বীয় ব্যাকটেরিয়া, যেমন এই যে এখানে বলা হয়েছে প্রোটোজোয়ান্স ব্যাকটেরিয়া, এই ধরনের ব্যাকটেরিয়া। তারপরে আছে ক্লস্ট্রিডিয়াম এর কিছু প্রজাতি, এগুলোতে এই প্রকার শ্বসন হয়। তো এই প্রক্রিয়াটি যদি আমরা দেখি, এই অবাত শ্বসনের দুটি ধাপ। একটি হলো গ্লাইকোলাইসিস, যেটা আমরা সবাত শ্বসনে পড়েছি। আরেকটি হলো যে এই যে গ্লাইকোলাইসিসে যে পাইরুভিক অ্যাসিড হয়, এই পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। কারণ অবাত শ্বসনে গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয় না। আমরা সবার শ্বসনে দেখছিলাম ক্রেবস চক্রে গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়েছে, এখানে সম্পূর্ণরূপে জারিত হয় না। দ্বিতীয় ধাপ হলো যে পাইরুভিক অ্যাসিডের, এই যে আমরা যে পাইরুভিক অ্যাসিড বললাম, পাইরুভিক অ্যাসিড এর অসম্পূর্ণ জারণ। এই দুটি ধাপ। তো গ্লাইকোলাইসিস সম্পর্কে আমরা গতদিন, তার আগের দিন ডিটেলস আলোচনা করেছি যে মাইটোকন্ড্রিয়ার প্রোটোপ্লাজমে অর্থাৎ সাইটোপ্লাজমের ম্যাট্রিক্সে ঘটে। এখানে অক্সিজেনের প্রয়োজন হয় না। তারপরে এখানে গ্লুকোজ 9টি বিক্রিয়ার মাধ্যমে জারিত হয় এবং 2 অণু এটিপি, এই যে আমরা এখানে দেখাইছি, 2 অণু এটিপি উৎপন্ন হয়। অর্থাৎ 4 অণু এটিপি উৎপন্ন হয়েছিল, তোমার মনে আছে, আর 2 অণু এটিপি খরচ হয়েছিল। তার মানে 4 অণু এটিপি উৎপন্ন হলেও আমরা নিট এটিপি পাই 2 অণু, আর 2 অণু NADPH2 উৎপন্ন হয়েছিল। এটা আমরা ডিটেলস পড়েছিলাম গতদিন। এবং গ্লাইকোলাইসিস খুব ইম্পর্টেন্টও তোমাদের জন্য, বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। এবং পাইরুভিক অ্যাসিডের সংকেতও আমরা দেখিয়েছিলাম।
তো আমরা যদি দেখি দ্বিতীয় ধাপ দেখব, যে দ্বিতীয় ধাপে আমরা যদি দেখি যে কিভাবে পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণভাবে জারিত হয়। এখানে এইটাও কিন্তু সাইটোপ্লাজমে ঘটে। তোমরা জানো যে ব্যাকটেরিয়া এবং নিম্ন শ্রেণীর আদিকোষী যে কোষ আছে, জীব আছে, তাদের আদিকোষে তোমার রাইবোজোম ছাড়া অন্য কোনো কোষাঙ্গাণু থাকে না। মাইটোকন্ড্রিয়া তো তাদের দেহে থাকে না, কাজেই প্রশ্নই ওঠে না যে মাইটোকন্ড্রিয়াতে কিছু কাজ হওয়ার। কাজে এই প্রক্রিয়াটিও সাইটোপ্লাজমেই ঘটে, অর্থাৎ দুটি ধাপই। এবং এখানে দেখো এই যে পাইরুভিক অ্যাসিড কিভাবে জারিত হয় সেটার আবার দুই রকম পদ্ধতি আছে। একটি হলো ইথাইল অ্যালকোহল সৃষ্টি হতে পারে, অথবা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি। এক এক জীবে এক এক কোষে এক এক ধরনের হয়। ইথাইল অ্যালকোহল সৃষ্টি হতে পারে অথবা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হতে পারে। আমরা এইটাকে যদি একটু সংক্ষেপে দেখাই, যে এই যে গ্লুকোজ, এই দেখো নিচে আমি লিখেছি গ্লুকোজ, এটা গ্লাইকোলাইসিসের মাধ্যমে জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি করছে। তাহলে এইটুক আমরা সবাত শ্বসনে পড়েছি। এখন পাইরুভিক অ্যাসিড থেকে দুইটা পথে, এই যে দুইটি পথ, এই দুইটি পথে যে কোনো একটির মাধ্যমে সে জারিত হবে। যদি পাইরুভিক অ্যাসিড অ্যাসিটালডিহাইড হয়, এখানে কার্বক্সিলেজ এনজাইম কাজ করে, এখানে একটা এনজাইম কাজ করে কার্বক্সিলেজ এনজাইম। যেহেতু কার্বন ডাইঅক্সাইডের অপসারণ আছে, কার্বক্সিলেজ এনজাইম আমি লিখি নাই, কার্বক্সিলেজ এনজাইম এখানে কাজে লাগবে। কার্বক্সিলেজ এনজাইম, এবং এখানে কার্বন ডাইঅক্সাইড অপসারিত হয়ে অ্যাসিটালডিহাইড তৈরি করে, CH3 CHO, এটার সংকেত তোমরা জানো, অ্যাসিটালডিহাইড তৈরি করে। অ্যাসিটালডিহাইড থেকে NADPH2 খরচ হয়ে, যে NADPH2 ওই যে গ্লাইকোলাইসিসে তৈরি হয়েছিল, এই যে 2 অণু NADPH2, সেটা খরচ হয়। একটি অ্যাসিটালডিহাইডের জন্য একটি NADPH2 খরচ হয় এবং NADPতে জারিত হয়, আর ইথানল সৃষ্টি হয়। তার মানে গ্লুকোজ এই পথে ইথানল সৃষ্টি করলো। এই যে ইথাইল অ্যালকোহল সৃষ্টি, দিস ইজ ইথাইল অ্যালকোহল বা ইথানল, ইথাইল অ্যালকোহল। এখন এই যে এখানে NADPH2 খরচ হলো, সেটা কিন্তু গ্লুকোজের বিজারণের সময় তৈরি হয়েছিল। এই পথে যদি না হয়, মনে করো গ্লুকোজ এই পথে আসে নাই, পাইরুভিক অ্যাসিড, তাহলে পাইরুভিক অ্যাসিড এই পথে যাবে, এই যে ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি। এখানে পাইরুভিক অ্যাসিড একটি এনজাইমের মাধ্যমে, ডিহাইড্রোজিনেজ এনজাইম, ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহায়তায় পাইরুভিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। এখানেও কিন্তু NADPH2 খরচ হয়, NADPH2 NADPতে পরিণত হয়েছে। তাহলে হয় এই পথে আসবে, না হয় এই পথে যাবে। এইটুকুই অবাধ শ্বসন। তার মানে গ্লাইকোলাইসিস আমরা পড়েছি, আর এখানে দুইটা বিক্রিয়া। এইখানে একটা এনজাইম কাজ করে, ডিহাইড্রোজিনেজ এনজাইম, এখানেও ডিহাইড্রোজিনেজ এনজাইম কাজ করে এবং ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। খুবই সিম্পল একটি বিষয়, এই দুইটির যে কোনো একটি পদ্ধতিতে। এখানে তাহলে আমরা যে অবাধ শ্বসনের বিক্রিয়া দেখিয়েছিলাম, আজকে আমরা দেখাই নাই, যে ওখানে, হ্যাঁ আজকেও দেখিয়েছি অবাধ শ্বসনের বিক্রিয়াতে যে 2 অণু ATP উৎপন্ন হয়। এই যে
আমরা দেখিয়েছি এই যে 2 অণু এটিপি উৎপন্ন হয়েছে, অথবা 2 অণু ইথানল, অথবা 2 অণু ল্যাকটিক অ্যাসিড। আর ল্যাকটিক অ্যাসিড উৎপাদনের সময় এখানে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয় না ল্যাকটিক অ্যাসিড তৈরির সময়। তাহলে দেখা যাচ্ছে যে যদি আমরা শক্তির হিসাব করি, তাহলে গ্লাইকোলাইসিসে যে 2 অণু NADPH2 তৈরি হয়েছিল, প্লাস 2 অণু এটিপি তৈরি হয়েছিল, সেখান থেকে এই ইথাইল অ্যালকোহল তৈরি হওয়ার জন্য অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি হওয়ার জন্য এই 2 অণু NADPH2 খরচ হয়ে গেল। তাহলে গ্লাইকোলাইসিসে যে যে যেটুকু উৎপন্ন হয়েছিল সেখান থেকে 2 অণু NADPH2 খরচ হয়ে গেল, তাহলে থাকলো 0, আর 2 অণু এটিপি থাকলো। তার মানে ওই যে গ্লাইকোলাইসিসের সময় যে এটিপি টুক তৈরি হয়েছিল 2 অণু, এইটাই হলো প্রকৃত উৎপন্ন শক্তি প্রতি অণু গ্লুকোজ থেকে, অর্থাৎ প্রতি অণু থেকে 2 অণু এটিপি তৈরি হয়। কারণ এখানে যে 2 অণু ইনভেস্ট হয়েছিল সেটা 2 অণু খরচ হয়ে গেল। এখানে এই শক্তির হিসাবটাও একটু বেশ সহজই। তাহলে আমরা দেখতে পেলাম যে অবাধ শ্বসন প্রক্রিয়াটা অত্যন্ত একটু সহজই, এবং আমরা যে ধাপটি কমন অর্থাৎ গ্লাইকোলাইসিস সেটা আমরা আগেই পড়েছি। তো এই অবাধ শ্বসনের অনুরূপ একটি শ্বসন আমাদের প্রকৃতিতে ঘটে, জীবকোষের ভিতরে নয়, প্রকৃতিতে ঘটে একই বিক্রিয়ার মাধ্যমে। সেটাকে আমরা বলি গাজন বা ফার্মেন্টেশন বলা হয়। একই ধরনের বিক্রিয়া, কিন্তু পার্থক্যটা হলো যে এখানে অণুজীবের উপস্থিতিতে বহিস্থ গ্লুকোজ, তার মানে জীবকোষের ভিতরে না, বাইরে। হয়তো আমরা কোনো চিনি বা মিষ্টি বা গ্লুকোজ জাতীয় কোনো পাত্রে রেখে দিয়েছি, 2 দিন পর আমরা দেখব সেটা অ্যালকোহলে পরিণত হয়ে গেছে। সেটা তো জীব দেহের ভিতরে হলো না। এই জন্য বলা হয়েছে অণুজীবের উপস্থিতিতে বহিস্থ গ্লুকোজ জারিত হয়ে অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হওয়াকে বলে ফার্মেন্টেশন বা গাজন। এখানেও জারণ বিক্রিয়া সম্পন্ন হয়, এবং একই বিক্রিয়ায় এই যে C6H12O6, এখানে একই বিক্রিয়ার মাধ্যমে তোমার এই যে C2H5OH প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 ATP একই বিক্রিয়াতেই হয়, এখানেও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তার মানে এইটা হলো একটি কি লাগবে, অণুজীব ইস্ট আছে, তারপরে আরও কিছু আছে যেগুলো আমাদের এই যে বিভিন্ন শিল্পে বিভিন্ন কারখানায় আমরা ব্যবহার করি, আমরা একটু পরে সেই সম্পর্কে আলোচনা করতে পারবো। তাহলে এই গাজন যে ঘটে, আবার পাইরুভিক অ্যাসিড এখানে কিন্তু তোমার ওই NADPH2 উৎপন্ন হওয়ার স্কোপ নাই। এখানে NADPH2 সাথে সাথে ওই অণুজীবটাই ব্যয় করে ফেলে। তাহলে আমরা দেখলাম যে গাজন আর এই অবাধ শ্বসন একই ধরনের বিক্রিয়া। তো এই জিনিসটি তাহলে কিন্তু তাহলে গাজন আর ফার্মেন্টেশনের মধ্যে বেশিরভাগই কিন্তু মিল আমরা লক্ষ্য করছি। যেমন এখানে কার্বন ডাইঅক্সাইড, 2 জায়গায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, যে মিলগুলো, যে মিল
দুই জায়গায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, তারপরে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়েছে, তারপরে উভয় অবাত অক্সিজেন ছাড়া, অক্সিজেন ব্যতীত এই ঘটনাটা ঘটেছে। তারপরে গ্লাইকোলাইসিস, উভয় ক্ষেত্রেই গ্লাইকোলাইসিস উভয় ক্ষেত্রেই ঘটে, লাইসিস। তারপরে খুবই কম পরিমাণে শক্তি উৎপন্ন হয়, এই বিষয়গুলো প্রায় মিল। আবার এখানে পার্থক্য আছে, যেমন এখানে বহিস্থ গ্লুকোজ, এখানে উচ্চ বহুকোষী জীব বা উচ্চ শ্রেণীর জীবের কিছু কোষ বা কোনো মানে আদিকোষীয় অবায়বীয় জীবের দেহে ঘটে। এখানে ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় ফার্মেন্টেশনে, কিন্তু অবাত শ্বসনে উৎপাদিত বস্তু বা ল্যাকটিক, এখানে ফার্মেন্টেশনে ইথাইল অ্যালকোহল ব্যতীত ল্যাকটিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিডও এখানে উৎপন্ন হতে পারে, সেটা অন্যভাবে। তো এরকম, অর্থাৎ আমরা মিল এবং পার্থক্য এই দুটো কিন্তু পরীক্ষায় আমরা দিয়ে থাকি। যে কিসের মিল? যে অবাত শ্বসন ও ফার্মেন্টেশন, বা এটাকে আমরা গাজনও বলি। আরেকটা জিনিস হলো যে এই যে আমরা অবাত শ্বসন যে বললাম বা গাজন যেটাকে আমরা বলি, এটা কিন্তু শিল্প ক্ষেত্রে আমরা এটাকে ব্যাপক ব্যবহার করি। যেমন এই যে পাউরুটি শিল্পে, তারপরে তোমার এই যে মদ বা ওই যে ইথাইল অ্যালকোহল, মদ শিল্পে, দুগ্ধ শিল্পে ব্যবহার করা হয়। আমাদের দই, পনির এগুলা উৎপাদন করতে, ভিটামিন প্রস্তুতিতে, এগুলা তোমরা বই থেকে দেখে নিতে পারবে। তারপরে অ্যালকোহল প্রস্তুত করতে বললাম, ওষুধ শিল্পে ভিনেগার, এরকম অনেকগুলো ব্যবহার আছে। এই আমরা দেই সাধারণত ব্যবহার, অবাত শ্বসনের শিল্পক্ষেত্রে ব্যবহার। আচ্ছা, আমরা একটা জিনিস এখন দেখব যে এই যে শ্বসন হলো, শ্বসনে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, অক্সিজেন ব্যবহৃত হয়। আচ্ছা, সালোক সংশ্লেষণে আমরা দেখছি যে অক্সিজেন উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়। তাহলে যে পরিমাণ এখানে শ্বসনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় আর যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়, তার যে অনুপাত, সেই অনুপাত যদি আমরা বলি, সেটাকে বলা হয় RQ বা শ্বসনিক হার, যেটাকে আমরা বলি শ্বসনিক হার বা RQ, রেসপিরেটরি কোয়েশন। তো এখানে শ্বসন তো শর্করা হয়, তারপরে জৈব অ্যাসিড, চর্বি, এগুলা শ্বসন হয়, যেমন প্রোটিনের যে বিভিন্ন জৈব অ্যাসিডগুলো। তো ভিন্ন ভিন্ন শ্বসনিক বস্তুর ক্ষেত্রে কিন্তু ভিন্ন রকম। যেমন শর্করার ক্ষেত্রে, তাহলে শ্বসনিক হার আমরা কাকে বলবো? যে জীবের শ্বসনের সময় উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড ও গৃহীত অক্সিজেন। তাহলে RQ = উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড আর হলো গৃহীত অক্সিজেনের যে অনুপাত, এটাকে আমরা বলবো RQ। তাহলে RQ তো শুধু শর্করা নয়, তো শর্করার ক্ষেত্রে অর্থাৎ গ্লুকোজের ক্ষেত্রে
এই আর কিউ ইজিক্যাল টু 1 আমরা সবাত শ্বসনের ক্ষেত্রে আমরা দেখেছি যে যে এটা ছিল ওখানে আমরা 1 অণু গ্লুকোজ থেকে আমরা দেখেছি যে 6 অণু অর্থাৎ 6 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছিল আর 6 অণু অক্সিজেন উৎপন্ন হয়েছিল ইজিক্যাল টু 1। তার মানে গ্লুকোজের ক্ষেত্রে আর কিউ 1, কিন্তু জৈব অ্যাসিডের ক্ষেত্রে জৈব অ্যাসিড তো অনেক ধরনের আছে। জৈব অ্যাসিডের ক্ষেত্রে আর কিউ 1 এর বেশি হবে। কত হবে এটা নির্দিষ্ট করা বলা যাবে না, এক এক জৈব অ্যাসিডের ধরন এক এক রকম, অর্থাৎ 1 এর বেশি, 1 এর বেশি। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে বইয়েতে, ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে তোমার আর কিউ ইজিক্যাল টু তোমার ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে আর কিউ 4 কার্বন ডাইঅক্সাইড আর 3 অক্সিজেন, তাহলে আর কিউ হবে 1.33। এরকম অন্যান্য আছে অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে, অন্যান্য অ্যাসিডের, যেমন অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে আর কিউ 4, এই যে অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে তোমার 4/1 ইজিক্যাল টু, তার মানে 4 কার্বন ডাইঅক্সাইড 1 অক্সিজেন, আর কি হলো 4। আবার অন্যান্য অ্যাসিডের ক্ষেত্রে অর্থাৎ সব সময় 1 এর বেশি হবে, মানে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বেরোবে তার পরিমাণ অক্সিজেনের থেকে বেশি হবে। আবার আমরা যদি দেখি তোমার চর্বি জাতীয় পদার্থের ক্ষেত্রে, এখানেও কিন্তু এই চর্বি জাতীয় পদার্থের ক্ষেত্রেও কিন্তু ভিন্ন ভিন্ন হবে, তবে এখানে 1 এর কম হবে, মানে এখানে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে তার পরিমাণ কম হবে, অক্সিজেনের পরিমাণ বেশি লাগবে। এই জন্য চর্বি জাতীয় খাদ্য খাওয়ার পরে বেশি খেলে ওখানে দহন বেশি হয়, এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ মানে অক্সিজেনের পরিমাণ বেশি লাগে। যেমন এখানে বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড বা চর্বি আছে, যেমন তোমাদের বইয়ে আছে ট্রাইপামিটিন এর ক্ষেত্রে এখানে আমরা দেখছি আর কিউ ইজিক্যাল টু 102 145, তার মানে 102 কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের পরিমাণ 145, তার মানে 0.7। এইরকম বিভিন্ন চর্বি জাতীয় পদার্থের ক্ষেত্রে, তার মানে কমন থিওরি হলো যে চর্বি জাতীয় পদার্থের ক্ষেত্রে আর কিউ ইজিক্যাল টু 1 এর কম, এটা তোমাকে মনে রাখতে হবে, আর কিউ কম। আবার অক্সিজেনবিহীন পরিবেশে যে আমরা অবাত শ্বসন দেখলাম, অবাত শ্বসনের ক্ষেত্রে গ্লুকোজ, অবাত শ্বসন তো সেখানে গ্লুকোজই হবে, এখানে আর কিউ ইজিক্যাল টু 0, তার কারণ এখানে অক্সিজেন তোমার লাগে না, শুধু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এক্ষেত্রে তোমার এই যে এখনো গ্লুকোজের ক্ষেত্রে গ্লুকোজের ক্ষেত্রে তোমার 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, কোনো অক্সিজেন লাগে নাই, তার মানে 0, অর্থাৎ 0 2 ইজিক্যাল টু 0। তো এই জিনিসগুলো আমরা অনেক সময় দেই, আর কেউ কি ওই অমুক পদার্থের আর কেউ কত মানে তোমার কমন থিওরিটা মনে রাখতে হবে। জৈব অ্যাসিডের ক্ষেত্রে 1 এর বেশি, চর্বি জাতীয় পদার্থের বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড চর্বি আছে, সেগুলোর ক্ষেত্রে 1 এর কম, আর শর্করার ক্ষেত্রে অলওয়েজ 1 গ্লুকোজ, আর অবাত শ্বসনের ক্ষেত্রে
আর কিউ 0। তো এই হলো আমাদের শ্বসন সম্পর্কে। আর কিছু প্রশ্ন তোমরা বইয়ের থেকেও পড়ে নিতে পারো। আমরা অবাধ শ্বসনের শিল্পক্ষেত্রে ব্যবহার দেখলাম। এরকম টোটাল শ্বসনের গুরুত্ব পড়তে হবে বা প্রয়োজনীয়তা। তারপরে আছে শ্বসনের প্রভাবক, ওই যে বহিস্থ প্রভাবক, অন্তস্থ প্রভাবক। তারপরে আসে সালোক সংশ্লেষণ ও শ্বসনের পার্থক্য। এখন তো আর পার্থক্য হিসেবে দেওয়া হয় না, সৃজনশীল পদ্ধতিতে তুলনা তুলনা করতে বলা হয়। তারপরে অবাধ ও সবাধ শ্বসনের তুলনা। হ্যাঁ, তারপরে হলো অবাধ শ্বসন সবাধ শ্বসনের মিল এবং পার্থক্য। আরেকটা জিনিস এখানে আমরা গতদিন সবাধ শ্বসনে পড়েছিলাম, ওই যে ফসফোরাইলেশন কথাটা, যে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে আলোক পর্যায়ে এডিপি প্লাস পিআই যোগ হয়েছিল আলোর উপস্থিতিতে। সেটা ছিল ফসফোরাইলেশন। আর শ্বসনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আলো ছাড়া এডিপি প্লাস পিআই এটিপি হয়েছিল, সেটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এর তুলনা, এই প্রশ্নগুলা দেখে নিবা। তো এই হলো আমাদের টোটাল শ্বসন সম্পর্কিত আলোচনা। আমরা সালোক সংশ্লেষণ পড়েছি কয়েকদিন, আর শ্বসন পড়ালাম। এই দুটো রিলেটিভ, কারণ একটি আয় আর একটি ব্যয়। তো ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই।